আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান দু একজন, আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে সিভিয়ান এবং সিভিয়ান রিলেটেড যে ধরনের থিওরি পরীক্ষাতে আসছে এর সাথে আরও তিনটা জিনিস আজকে আমরা পড়বো। তিনটা না পারলেও দুইটা পড়বো। সেটা হচ্ছে পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র নামে আপনারা তিনটা জিনিসের নাম শুনছেন। এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে থিওরি আসে, এখান থেকে অঙ্ক আসে। হ্যাঁ, তো আমরা আজকে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র এই জিনিসটা দেখবো। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে সিভিয়ান। সিভিয়ান সিভিয়ান এখন প্রশ্ন হচ্ছে সিভিয়ান কি জিনিস? সিভিয়ান হচ্ছে, গতকাল আমি কিন্তু একটা আইডিয়া দিছিলাম যে সিভিয়ান কি, আর আজকে সিভিয়ান রিলেটেড আরো অনেক প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, দেখেন তো সিভিয়ানের একটা সংজ্ঞা এখানে আমি দিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এ লাইন, মানে সিভিয়ান হচ্ছে লাইন। হ্যাঁ, এ লাইন drawn from the vertex of a triangle that intersects মানে হচ্ছে কাউকে ছেদ করা। হ্যাঁ, intersects the opposite side। এর মানে কি? এর মানে হচ্ছে সিভিয়ান, মানে এটা কিন্তু সিভিয়ানের সংজ্ঞা। সিভিয়ান বলতে কি বোঝায়? তাহলে সিভিয়ান হচ্ছে একটা লাইন বা একটা রেখাংশ বা একটা সরল রেখা। এটা একটা ত্রিভুজ এবিসি। এখন আমরা এই এবিসি ত্রিভুজের কোন একটা ভার্টেক্স, এই ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ, কোন একটা শীর্ষ থেকে যদি ওই শীর্ষের বিপরীত বাহুর উপর একটা দাগ টানি, তাহলে এই শীর্ষ থেকে এর বিপরীত বাহুর উপর যদি আমরা একটা দাগ টানি, যে এটাকে বলা হচ্ছে সিভিয়ান। এই দাগটাকে, এই রেখাটাকে বলা হচ্ছে সিভিয়ান। তাহলে সিভিয়ান কিছুই না, সিভিয়ান হচ্ছে কোন শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত, বিপরীত বাহুর যে কোনো একটা বিন্দুর সংযোগ রেখাংশ। কোন ত্রিভুজের একটা শীর্ষ থেকে এই শীর্ষের বিপরীত বাহুর কোন বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে সিভিয়ান। এখন আমি যদি এখান থেকে এখানে আঁকাই, একটা সংযোগ রেখাংশ আঁকি, তাহলে এইটা আর একটা সিভিয়ান। আমি যদি এখন এখান থেকে যদি এই বিন্দু সংযোগ দেই, তাহলে এটা আর একটা সিভিয়ান। তাহলে এই যে প্রত্যেকটা রেখাংশ, এইটা এক একটা সিভিয়ান। তাহলে সিভিয়ান কি? সিভিয়ান হচ্ছে কোন একটা শীর্ষ থেকে, কোন একটা শীর্ষ থেকে এই শীর্ষের বিপরীত বাহুর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হচ্ছে সিভিয়ান। তাহলে এখানে সিভিয়ান কতগুলো আঁকা যাবে? অসংখ্য সিভিয়ান আঁকা যাবে। এখানে অসংখ্য সিভিয়ান আঁকা যাবে, অসংখ্য। এটা প্রত্যেকেই এক একটা সিভিয়ান। তাহলে সিভিয়ান সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে? সিভিয়ান সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সিভিয়ানের মধ্যে দুইটা স্পেশাল সিভিয়ান আছে। সবাই একটু মনোযোগ দেন, এরা কিন্তু প্রত্যেকেই সিভিয়ান। এই যে এই দাগটাও সিভিয়ান, এগুলো সব সিভিয়ান। এখন এই সিভিয়ান গুলোর মধ্যে দুইটা স্পেশাল সিভিয়ান আছে। সবাই একটু মনোযোগ দেন, দুইটি স্পেশাল। এই যে দুইটা স্পেশাল সিভিয়ান আছে। এই দুইটা স্পেশাল সিভিয়ানের মধ্যে একটাকে বলা হচ্ছে মধ্যমা, মধ্যমা ইংরেজিতে বলে মিডিয়ান। আবার বলছে মধ্যমা ইংরেজিতে বলে মিডিয়ান। সিভিয়ান কি সেটাই তো বললাম। এই যে এখানে সিভিয়ান কি, সিভিয়ান কি সেটাই তো বললাম। গত ক্লাসেও বলছি, আজকেও আবার বললাম। সিভিয়ান হচ্ছে কি? সিভিয়ান একটা রেখা, সিভিয়ান একটা রেখাংশ। সেই রেখাংশটা কোন রেখাংশ? একটা ত্রিভুজের একটা শীর্ষ থেকে যদি আমি এই শীর্ষের বিপরীত বাহুর উপর একটা রেখা আঁকি, এই রেখাটাকে বলা হচ্ছে সিভিয়ান। এখন আমি যদি এই শীর্ষ থেকে এই রেখা আঁকি, এটাও একটা সিভিয়ান। মানে সোজা কথা, কোন শীর্ষ থেকে এর বিপরীত বাহুর যে কোনো বিন্দু যদি সংযোগ করি, তাহলে একটা রেখাংশ সৃষ্টি হবে না? এই প্রত্যেকটা রেখাংশ হচ্ছে এক একটা সিভিয়ান। আচ্ছা, তাহলে এই সিভিয়ান গুলোর মধ্যে দুইটা স্পেশাল সিভিয়ান, একটা হচ্ছে মধ্যমা যাকে বলে মিডিয়ান, আর একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বাইসেক্টর। কোণের সমদ্বিখণ্ডক ইংরেজিতে বলে অ্যাঙ্গেল বাইসেক্টর। হ্যাঁ, অ্যাঙ্গেল বাইসেক্টর। আর মধ্যমাকে ইংরেজিতে বলেছে মিডিয়ান। এখন বুঝতে পারছি, এটা কোনো কথা?
কালকে থেকে বলতেছে আর আপনি বললেন এখন বুঝতে পারতেছি, তাহলে কালকে থেকে কি বললাম বলেন? আচ্ছা, তাহলে এখন এর মধ্যে এই মধ্যমা থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়। মধ্যমা, এখন প্রশ্ন হচ্ছে মধ্যমা কি? সবাই একটু তাকান। মধ্যমা, মধ্যমা, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের, একটু তাকাবেন প্লিজ, একটা ত্রিভুজের কোন একটা শীর্ষ থেকে এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। দেখেন, কোন একটি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে কোন একটি শীর্ষ, ধরেন এই শীর্ষ থেকে তার বিপরীত বাহু, মানে এই শীর্ষ থেকে এই শীর্ষের বিপরীত বাহু, মানে এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে এই বাহুর মধ্যবিন্দু ধরেন এখানে, তাহলে এই শীর্ষ থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে এই বিন্দুর সংযোগ রেখাংশ, এই যে এইটাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে এই বিন্দুর নাম যদি ডি দেই, তাহলে এই এডি রেখাংশ হচ্ছে এই বিসি বাহুর মধ্যমা। আবার বলছি, এই এডি রেখাংশ কার মধ্যমা? এই বিসি বাহুর মধ্যমা। ওকে, তাহলে এখন বলেন এটা কি সিভিয়ান না? এটাও কিন্তু একটা সিভিয়ান, বাট এই সিভিয়ানের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ঠিক মাঝখানের বিন্দুর সংযোগ রেখাংশ নিতে হবে। আর সিভিয়ানের ক্ষেত্রে সিভিয়ান কি? সিভিয়ান হচ্ছে এই শীর্ষ থেকে, যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশ। এটা প্রত্যেকেই সিভিয়ান, বাট এটা কিন্তু মিডিয়ান, এটা সিভিয়ান প্লাস মধ্যমা। আমার কথা কি বুঝছেন? তার মানে সব সিভিয়ানই মধ্যমা হবে না, কিন্তু সব মধ্যমা সিভিয়ান হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে মধ্যমা কি? মধ্যমা হচ্ছে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হচ্ছে মধ্যমা। এই মধ্যমা একটা সিভিয়ান। এখন এই মধ্যমা কার? এই মধ্যমা হচ্ছে এই ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যমা। আবার বলছি, এই মধ্যমাটা কিন্তু কার? এই মধ্যমাটা হচ্ছে এই বিসি বাহুর মধ্যমা, মানে যে বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ হবে সেই বাহুর মধ্যমা। এখন আমি যদি বলি এই শীর্ষ থেকে না নিয়ে যদি এই শীর্ষ থেকে এর বিপরীত বাহু এইটার মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ নেই, যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ নিতে হবে, তাহলে সেটা হবে মধ্যমা। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, তাহলে এই বাহুর মধ্যবিন্দু যদি এইটা হয়, আর এই মধ্যবিন্দুর নাম যদি আমরা ই দেই, তাহলে এই শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দু যদি আমরা যুক্ত করি, তাহলে এটাও কিন্তু মধ্যমা। এটা হলো মধ্যমা। এই মধ্যমার নাম বি মধ্যমা। আর এই মধ্যমা কোন বাহুর মধ্যমা? এই এসি বাহুর মধ্যমা। এই বি হচ্ছে এসি বাহুর মধ্যমা। ক্লিয়ার বিষয়টা? এই বি হচ্ছে এসি বাহুর মধ্যমা। এখন যদি আমি এই শীর্ষ থেকে এর বিপরীত বাহু মানে এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ নেই, তাহলে সেটা কি মধ্যমা হবে না? অবশ্যই মধ্যমা হবে। তাহলে এই শীর্ষ থেকে এই বাহুর মানে এর বিপরীত বাহু মানে এই এবি বাহুর মধ্যবিন্দু, ধরলাম এইটা হলো এবি বাহুর মধ্যবিন্দু, এই যে এই সংযোগ রেখাংশ যদি আঁকাই, তাহলে এইটাও কিন্তু মধ্যমা। এটা কার মধ্যমা? এটা হচ্ছে এই এবি বাহুর মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটা। একটা ত্রিভুজের মধ্যমা তিনটা। একটি ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটি। একটি ত্রিভুজের মধ্যমা তিনটি। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে এডি মধ্যমা কার? বিসি বাহুর মধ্যমা, কারণ এটা বিসি বাহুর উপর অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে বি মধ্যমা, এই যে বি আর এটা এই বিন্দু, তাহলে এটা বি মধ্যমা কার মধ্যমা? এসি বাহুর মধ্যমা। আর এটা হচ্ছে এই বিন্দুর নাম দিলাম এফ বিন্দু, তাই এটা হচ্ছে সিএফ মধ্যমা কার মধ্যমা? এবি বাহুর মধ্যমা। ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটা। তাহলে মনে করেন এটা হচ্ছে মধ্যমা, এটা কিন্তু সিভিয়ান। আবার এটা মধ্যমা, এটাও কিন্তু সিভিয়ান। সিভিয়ান হচ্ছে যে কোনো শীর্ষ থেকে, এই যে এই শীর্ষ থেকে যদি ওই পাশের বাহুর উপর রেখাংশ অঙ্কন করি, এরা প্রত্যেকে এক একটা সিভিয়ান। আবার এই যে সিএফ, এটা কিন্তু এবি বাহুর মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটা। একটু ক্লিয়ার হচ্ছে বিষয়টা? হ্যাঁ, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে থিওরি পড়বো এখন। হ্যাঁ, এখন এই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, খেয়াল করেন, এই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, দেখেন
একটা ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটা। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান। আমরা যদি একটা চিত্র আঁকাই, দেখেন, এটা মনে করেন এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বলে দিলাম এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। এই যে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, এর দ্বারা বুঝে নিতে হবে এটা একটা সমবাহু ত্রিভুজ। দেখেন, এবি ইজ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, তার মানে এই তিন বাহু সমান, তার মানে এটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এরও তো তিনটা মধ্যমা আছে। যদি আমি মধ্যমা তিনটা আঁকাই, দেখেন, এই একটা মধ্যমা, এটা এডি মধ্যমা, এই একটা মধ্যমা, এটা হচ্ছে বিই মধ্যমা, এই একটা মধ্যমা, এটা হচ্ছে সিএফ মধ্যমা। এই যেটা সিএফ মধ্যমা। যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই যে তিনটা মধ্যমা আঁকাইছি না, এই তিনটা মধ্যমার সাইজও সমান হবে। তার মানে এডি ইজ ইকুয়াল টু এডি, এই যে এডি ইকুয়াল টু বিই ইজ ইকুয়াল টু এই যে সিএফ। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজের, এদিকে তাকান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাইলাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাইলাম? সমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের আরো একটা জিনিস আমরা জানতাম, সমবাহু ত্রিভুজের তিন কোণের মানও সমান। মনে আছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান, তিন কোণ সমান। আরো একটা জিনিস পাইলাম, সমবাহু ত্রিভুজের তিনটা মধ্যমার দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ গেল। এখন সমদ্বিবাহু ত্রিভুজ, আমি সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি মধ্যমা সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা মধ্যমা সমান হবে, আর একটা সমান হবে না। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুই বাহুর দৈর্ঘ্য সমান। এই যে মনে করেন এই বাহু আর এই বাহু সমান। তাহলে এখন এই শীর্ষ থেকে যখন এই বাহুর উপর মধ্যমা আঁকাবো, এই মধ্যমার দৈর্ঘ্য, আর এই শীর্ষ থেকে যখন এই বাহুর উপর মধ্যমা আঁকাবো, এই মধ্যমার দৈর্ঘ্য। মনে করেন এটা এবিসি ত্রিভুজ। হ্যাঁ, এবিসি ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি। এবি ইজ ইকুয়াল টু এসি মানে এবি আর এসি বাহু সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে বিই সিএফ। তাহলে এই দুই বাহু যখন সমান হবে, তখন এই মধ্যমা আর এই মধ্যমার দৈর্ঘ্য সমান হবে। কথা কি বুঝছেন? কোন দুইটা সমান হবে বলেন তো? এই সমান সমান বাহুর যে দুইটা মধ্যমা, সেই দুইটার মান সমান হবে। আর এই যে 3 নাম্বার যে মধ্যমা, এই মানটা দেখেন, হয় বড় হবে না হলে ছোট হবে, মানে সমান হবে না। ঠিক আছে, তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি হলে এই যে বিই ইকুয়াল টু সিএফ হবে। তাহলে বিই ইজ ইকুয়াল টু সিএফ হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটাই সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা মধ্যমা সমান। কোন দুইটা মধ্যমা সমান? সমান সমান বাহুর যে মধ্যমা, এই বাহুর মধ্যমা আর এই বাহুর মধ্যমা দুইটা কি সমান। ওকে, আচ্ছা, এখন আমরা আর একটা থিওরি পড়বো, সেটা হচ্ছে, দেখেন, খুবই ইম্পর্টেন্ট থিওরি। এটা এবিসি ত্রিভুজ। হ্যাঁ, এই এবিসি ত্রিভুজের এই এডি বাহুর, এই বিসি বাহুর মধ্যমা এডি, এই বাহুর মধ্যমা হচ্ছে বিই, আর এই বাহুর মধ্যমা হচ্ছে সিএফ। আচ্ছা, একটি ত্রিভুজের এই মধ্যমা তিনটার সমষ্টি পরিসীমার চেয়ে ছোট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। আবার বলছি, একটি ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি এর পরিসীমা
অপেক্ষা ছোট, এর পরিসীমা অপেক্ষা ছোট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট থিওরি। একটা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি, মানে এই যে তিনটা মধ্যমা, এই তিনটা মধ্যমার যোগফল কেমন হবে? এই ত্রিভুজের যে পরিসীমা, সেই পরিসীমার চেয়ে ছোট। পরিসীমা মানে মধ্যমা ত্রয়ের সমষ্টি, মানে কি? মধ্যমা ত্রয়ের সমষ্টি মানে এডি প্লাস বিই প্লাস সিএফ। এই যে এই তিনটা মধ্যমার সমষ্টি, এই মধ্যমার সমষ্টি কি হবে জানেন? পরিসীমার চেয়ে ছোট হবে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে তিন বাহুর যোগফল, মানে এবি প্লাস বিসি প্লাস সিএ। এই পরিসীমা বড় হবে, দেখেই বোঝা যাচ্ছে। তিন বাহুর দৈর্ঘ্য তো বড় হবে মাঝখানের গুলো হচ্ছে, তাই না? এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। অথবা আমরা এইভাবে বলতে পারি, একটা ত্রিভুজের পরিসীমা তার মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বড়, মানে পরিসীমা বড়। সোজা কথা, এই কথা মাথায় রাখবেন এইভাবে, যে পরিসীমা বড়, মধ্যমা ত্রয়ের সমষ্টি ছোট। পরিসীমা বড়, মধ্যমা ত্রয়ের সমষ্টি ছোট। তাহলে আমি এইভাবেও লিখতে পারি যে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। মানে পরিসীমা বড়, মধ্যমা ত্রয়ের সমষ্টি ছোট, এইভাবে মনে রাখেন। তাহলে মধ্যমা রিলেটেড কোশ্চেনগুলো আপনারা আশা করি পারবেন। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বাইসেক্টর। কোণের সমদ্বিখণ্ডক মানে আমি কি বললাম বলেন তো? আমরা সিভিয়ান পড়লাম না? সেই সিভিয়ান গুলোর মধ্যে দুইটা স্পেশাল সিভিয়ান, একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। মধ্যমা সম্পর্কে আমরা ভালো আইডিয়া নিছি, আরো কিছু আইডিয়া আসবে সামনে, সমস্যা নেই। এখন আমরা পড়বো হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, ইংরেজিতে বলে অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা, ধরেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিলাম আমরা এবিসি। এখন এবিসি ত্রিভুজের এই এ কোণের সমদ্বিখণ্ডক, এই এ কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক মানে হচ্ছে একটা সরলরেখা যা কোনো একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। কোণের সমদ্বিখণ্ডক, দেখেন সমদ্বিখণ্ডক, দ্বিখণ্ডক মানে যা সমান দুই ভাগে ভাগ করে তাকে বলে দ্বিখণ্ডক। আর সমদ্বিখণ্ডক মানে দ্বিখণ্ডক মানে যা দুই ভাগে ভাগ করে, আর সমদ্বিখণ্ডক মানে যা সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই এ কোণের সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এমন একটা সরলরেখা যা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। দেখেন এই যে, দেখেন তো এই পুরো এ কোণ, তার অর্ধেক আছে এই পাশে, অর্ধেক আছে এই পাশে। তাহলে এই এডি না, এটা কিন্তু মধ্যমা না। মধ্যমা হতে হলে কিন্তু এইখান থেকে ঠিক মাঝখানে সংযোগ দিতে হতো। তাই এখান থেকে যখন মাঝখানে সংযোগ দিতাম তখন কিন্তু কোণের সমদ্বিখণ্ডক হতো না। তাহলে মধ্যমা এক জিনিস, কোণের সমদ্বিখণ্ডক কিন্তু আর একটা জিনিস। মধ্যমা মানে হচ্ছে এই শীর্ষ থেকে এই বাহুর ঠিক মাঝখানে সংযোগ দিব। এখানে কোণ সমান দুই ভাগে ভাগ হোক না হোক সমস্যা নেই। বাট যখন কোণের সমদ্বিখণ্ডক আঁকাবেন, তার মানে এমন ভাবে আঁকাতে হবে যেন এই কোণটা সমান দুই ভাগে ভাগ হয়। হ্যাঁ, তাহলে এই রেখাংশকে তখন আমরা বলবো হচ্ছে এই এ কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে কোণের সমদ্বিখণ্ডক কি? কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কোন একটা সরল রেখা যা একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে। হ্যাঁ, এটা কি সিভিয়ান না? এটাও কিন্তু সিভিয়ান। সিভিয়ানের শর্ত কি? এই শীর্ষ থেকে এর বিপরীত বাহুর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে এটাও তো একটা সিভিয়ান। তার মানে কোণের সমদ্বিখণ্ডক একটা সিভিয়ান, আবার মধ্যমা একটা সিভিয়ান। ওকে, বই ম্যাক্সিমাম লোক পেয়ে গেছে, যারা পাননি শনিবারটা পর্যন্ত অপেক্ষা করেন। শনিবারেও যদি না পান দুই একজন আমাকে তারপরে নক দিবেন মেসেঞ্জারে, আমি কুরিয়ারে যোগাযোগ করবো। সবাই বই দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এই বি কোণের সমদ্বিখণ্ডক আঁকাই, এমন ভাবে আঁকাতে হবে একটা রেখা যা এই বি কোণকে সমান দুই ভাগে ভাগ করে। দেখেন এই যে এই পাশে একটু অংশ, এই পাশে অর্ধেক অংশ। তাহলে এই বিই, এইটার নাম হচ্ছে এই বি কোণের সমদ্বিখণ্ডক। এটাও কিন্তু একটা সিভিয়ান। আবার এই সি কোণকে সমান দুই ভাগে ভাগ করবে এমন একটা সরল রেখা, এই যে সি কোণকে সমান দুই ভাগে ভাগ করলো। হ্যাঁ, এই যে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। তাহলে এইটাও কিন্তু কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডকের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। ক্লিয়ার সেটা? তাহলে এই মধ্যমা এবং কোণের সমদ্বিখণ্ডক এরা হচ্ছে দুইটা স্পেশাল সিভিয়ান। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আমি চলে যাব
কিছু বিগত সালের প্রশ্নে, তারপরে আমরা আরো কিছু পড়ালেখা আছে। দেখেন এখানে কি বলছে, বলছে একটি ত্রিভুজের মধ্যমা ত্রয়, একটি ত্রিভুজের মধ্যমা ত্রয় মানে মধ্যমা ত্রয় মানে তিনটা মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কেমন। তা আমি কি বলছিলাম, যার তিন বাহু সমান, তার তিন কোণ সমান, তার তিনটা মধ্যমাও সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সেটা কেমন ত্রিভুজ, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু মধ্যমা ত্রয় সমান মানে তিনটা মধ্যমাই সমান, তার মানে বুঝতে হবে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে কই আছে 4 নম্বর অপশন, সমবাহু ত্রিভুজ যার মধ্যমা তিনটা সমান। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার কি বলছে, যে ত্রিভুজের দুইটি মধ্যমা সমান, ত্রিভুজের যে কোনো দুইটি মধ্যমা পরস্পর সমান হলে, তাহলে কি বলছি, তিন বাহু সমান হলে তিনটা মধ্যমা সমান হবে, দুই বাহু সমান হলে দুইটা মধ্যমা সমান হবে। তার মানে দুই বাহু সমান হলে দুইটা মধ্যমা সমান হয়, আর দুই বাহু সমান কার, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে 2 নম্বর অপশন, সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, ত্রিভুজের তিনটা মধ্যমা পরস্পর সমান হলে, দেখেন একটু ট্রিকি না, মানে একটু বোঝা লাগবে আর কি। ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান, আচ্ছা তিনটা মধ্যমা সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, তিনটা মধ্যমা সমান হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, রাইট? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটা মধ্যমা সমান হয়, তাহলে এখানে বলা আছে তিনটি মধ্যমা পরস্পর সমান, তার মানে সেটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিন কোণের প্রত্যেকটা কোণের মান সমান হয় এবং সেই প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে বি নাম্বার উত্তর। ঘুরাই দিছে। ক্লিয়ার সেটা? জি, সমবাহু ত্রিভুজ, তাই 60 ডিগ্রি। ওকে, নেক্সট। দেখেন এখানে কি বলছে, এবিসি ত্রিভুজ এবিসি সমবাহু, তার মানে এখানে এবিসি একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের বিসি বাহুর মধ্যমা এডি, দেখেন বুঝেন কিন্তু, বিসি বাহুর মধ্যমা এডি হলে কোন বিএডির মান কত। তাহলে এই বর্ণনা অনুসারে আমরা একটা চিত্র আঁকাবো, বুঝছেন? আগে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা এবিসি সমবাহু ত্রিভুজ আঁকাচ্ছি। এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বিসি বাহুর মধ্যমা এডি, তাহলে এইটা হচ্ছে বিসি বাহু আর এই বিসি বাহুর মধ্যমা হবে এডি। তাহলে এডি মধ্যমা মানে এই এ থেকে শুরু করবে, এই যে এডি মধ্যমা মানে কি, এ থেকে শুরু করে এই বাহুর বিপরীত মধ্যবিন্দু, এই যে এটা মধ্যবিন্দু। আচ্ছা, এটা হলো এডি মধ্যমা। এবার বলছে কোন বিএডির মান কত। দেখেন বিএডি, তাহলে বিএডি তার মানে এই কোণের মান চাইছে, এই কোণের মান। এখন যেহেতু একটু তাকান প্লিজ, মনে রাখবেন, একটু তাকান, মনে রাখবেন সমবাহু ত্রিভুজের যাহা মধ্যমা তাহাই কোণের সমদ্বিখণ্ডক। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি কিন্তু। সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং কোণের সমদ্বিখণ্ডকটা সেম, মানে যাহাই মধ্যমা তাহাই কোণের সমদ্বিখণ্ডক। আবার বলছি, সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং কোণের সমদ্বিখণ্ডকটা সেম। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর মধ্যমা মানে হচ্ছে, এই যে দেখেন এই বাহুর, এই বাহুর মধ্যমা হচ্ছে এই যে এটা, কিন্তু কোণের সমদ্বিখণ্ডক হয়নি। দেখেন এই পাশে কোণ কম আর এই পাশে কোণ বেশি, কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এটা কোণের সমদ্বিখণ্ডক না, কারণ এই বাহুটা তো সমবাহু না। বাট যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এইটাই মধ্যমা, আবার এইটাই এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ ছিল 60 ডিগ্রি। তাহলে এটা যেহেতু কোণের সমদ্বিখণ্ডক, কারণ মধ্যমাটাই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে 60 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করলে এই পাশে 30, এই পাশে 30, তার মানে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। আমার কথা কি বুঝতে পারছেন? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর কোণের সমদ্বিখণ্ডকটা একই জিনিস, একই, যাহাই মধ্যমা তাহাই কোণের সমদ্বিখণ্ডক। ওকে, নেক্সট। দেখেন এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি সমবাহু। আচ্ছা, এডি বিই ও সিএফ মধ্যমা হলে কোনটি সঠিক হবে? খেয়াল করেন প্লিজ, এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি। এখন এবিসি ত্রিভুজের তো তিন বাহু সমান, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, এটা তো সহজ। আবার সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটাও সমান, মানে এই মান আর এই মান সমান হবে, মানে এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএফ হবে। এখন দেখতে হবে এইগুলোর মধ্যে কোনটা অপশনে আছে। বলছে এডি ইকুয়াল টু এবি, না, মানে এই বাহুর সাথে তো মধ্যমা সমান হবে না। এই বাহু তিনটা সমান
আলাদা করে এই মধ্যমা তিনটা সমান, তাহলে বি বি ইকুয়াল টু বিসি, বি ইকুয়াল টু বিসি হয় না, এই বি তো মধ্যমা আর বিসি তো বাহুর মান, বাহুর মান আর মধ্যমা তো কখনো সমান হবে না, মধ্যমা গুলো সমান, বাহু গুলো সমান। এডি ইকুয়াল টু বিসি না, এডি হলো মধ্যমা আর বিসি হচ্ছে বাহু, এটা কি সমান হবে না? এই যে এডি ইকুয়াল টু সিএফ, এই দেখেন এডি বিই সিএফ, এই তিনটা হচ্ছে মধ্যমা আর এই তিনটা মধ্যমা পরস্পর সমান, তাহলে এই দুজনও তো সমান হবে, তার মানে 4 নম্বর অপশন এডি ইকুয়াল টু সিএফ। ঠিক আছে, তিন বাহু সমান, তিনটা মধ্যমা সমান, কিন্তু এমন না যে মধ্যমা আর বাহু সবই সমান, মধ্যমা গুলো আলাদা করে সমান, বাহুগুলো আলাদা করে সমান, মধ্যমার সাথে তো আর বাহু সমান হবে না, তাই না? বুঝছেন? নেক্সট কি বলছে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো। আচ্ছা, এখানে দেখেন সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো, তার মানে সমবাহু ত্রিভুজ নেবে একটা, এই যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মানে যে এই বাহু আর এই বাহু, এই বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করব। তাহলে এই বাহুর মধ্যবিন্দু ধরলাম এটা, এই বাহুর মধ্যবিন্দু ধরলাম এটা, এই বাহুর মধ্যবিন্দু ধরলাম এটা, এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে এর মধ্যে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই 4টা ত্রিভুজের 4টা ত্রিভুজও সমবাহু হবে। যদি মূল ত্রিভুজটা সমবাহু হয় তাহলে এই 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 মূল ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে ভিতরে যে 4টা ত্রিভুজ পাবো এরাও সমবাহু হবে, এরাও সমবাহু। ঠিক আছে, এবং এই 4 জনের ক্ষেত্রফল সমান হবে। ইভেন যদি ত্রিভুজটা একটু তাকাবেন, যদি ত্রিভুজটা সমবাহু না হয়, যদি ত্রিভুজটা সমবাহু না হয় তাহলে মধ্যবিন্দুগুলো যুক্ত করে ভিতরে আমরা 4টা ত্রিভুজ পাবো, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, কিন্তু এই ত্রিভুজগুলা সমবাহু ত্রিভুজ হবে না। মূল ত্রিভুজটা যদি বিষমবাহু হয় তাহলে ভিতরে যে ত্রিভুজগুলো সৃষ্টি হবে তারাও বিষমবাহু, বুঝেন? কিন্তু মূল ত্রিভুজটা যদি সমবাহু হয় তাহলে মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করে ভিতরে যে 4টা ত্রিভুজ পাবেন তারাও সমবাহু। হ্যাঁ, আর মূল ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় তাহলে মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করে এর ভিতরে যে 4টা ত্রিভুজ পাবেন ওই ত্রিভুজটাও সমদ্বিবাহু হবে। মানে সোজা কথা, মূল ত্রিভুজটা যা ওই ত্রিভুজের মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করে, মানে ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করে ভিতরে যে ত্রিভুজ, মানে ভিতরে যে 4টা ত্রিভুজ পাবেন তারাও সেরকমই হবে। কিন্তু ত্রিভুজটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক বা বিষমবাহু হোক, ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সব ক্ষেত্রেই সমান। আমার কনসেপ্ট ক্লিয়ার করেন নাকি? কনসেপ্ট ক্লিয়ার করেন। হ্যাঁ, একটা ত্রিভুজ যদি সমবাহু হয় তাহলে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে ভিতরে যে ত্রিভুজ 4টা হবে তারা প্রত্যেকেই সমবাহু। একটা ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয় তাহলে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে ভিতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে তারা সবাই সমদ্বিবাহু। একটা ত্রিভুজ যদি বিষমবাহু হয় তাহলে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে যে ত্রিভুজ পাবেন ভিতরে 4টা তারা বিষমবাহু হবে। কিন্তু এর ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে তাদের ক্ষেত্রফল সব ক্ষেত্রেই সমান, সেটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক বা বিষমবাহু হোক। ক্লিয়ার? কি মিলছে না ভাই? লেকচার বুকের সাথে সিরিয়াল কি মিলছে না? কি মিলছে না বলেন তো দেখি। এটা 6 নাম্বার কোশ্চেন, এটা লেকচার বুকের 310 নাম্বার পেজ, 6 নাম্বার কোশ্চেন। কেন মিলছে না কেন? আপনি বইটা বের করছেন? আগে বইটা বের করেন। ঠিক, এই 6 নাম্বার, এই যে দেখেন আরো আগে দিচ্ছি আমি। না মিলার তো কোনো অপশন নাই। হয়েছে এটা? আচ্ছা, তাহলে এখানে কি বলছে? সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করলে ভেতরে যে 4টি ত্রিভুজ সৃষ্টি হবে তারা প্রত্যেকেই হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে,
আচ্ছা, এখন এরা সমবাহু ত্রিভুজ কিভাবে হলো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাচ্ছি। দেখেন, একটু তাকান প্লিজ, একটু তাকান। এই এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয়, ধরেন এই বাহুর মান এ, এই বাহুর মান এ, এই বাহুর মান এ। এইবার এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা, আর এই বাহুর মধ্যবিন্দু এইটা। এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করলাম। এখন বলা হচ্ছে ভিতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এরা নাকি সমবাহু ত্রিভুজ। কিভাবে দেখেন, সবাই একটু তাকাবেন। এবার তাকান, এদিকে তাকান। আমাকে বলেন এই পুরো বাহুর মান যদি এ হয়, তাহলে আমি এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। এই বিন্দুর নাম দিলাম, আচ্ছা এই বিন্দুর নাম দিই ডি, এই বিন্দুর নাম দিলাম ডি, এই বিন্দুর নাম দিলাম ই, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এফ। এই যে এই বিন্দু। এখন আমাকে বলেন এই পুরোটার মান যদি এ হয়, এই পুরোটার মান যদি এ হয়, তাহলে এইটুক হবে এ বাই টু, এইটুক হবে এ বাই টু। কিভাবে? কারণ যেহেতু এটা মধ্যবিন্দু, এই যে এটা যেহেতু মধ্যবিন্দু, হ্যাঁ, এই পুরোটার মান যদি এ হয় তাহলে এটা মধ্যবিন্দু, তার মানে এইটুক হবে এ বাই টু, এইটুক হবে এ বাই টু। ক্লিয়ার? এই পুরো বাহুটার মান যদি এ হয় তাহলে এইটুক হবে এ বাই টু, এইটুক হবে এ বাই টু। ঠিক আছে? এখন আমাকে বলেন এইটুকের মান কত? এদিকে তাকান। এই বিন্দু আর এই বিন্দু কি এই দুই বাহুর মধ্যবিন্দু না? আমরা পড়ছিলাম কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই রেখাংশের মান এই তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এই তৃতীয় বাহুর মান যদি এ হয় তাহলে এইটুক হবে অর্ধেক এ বাই টু, এই বাহুর মান। তাহলে এই বাহুর মান কত হবে? দেখেন এই বাহুটা কিন্তু এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে আমরা কি পড়ছিলাম? একটা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে তৃতীয় বাহুর পুরোটার মান যদি এ হয় তাহলে এইটুকের মান হবে এর অর্ধেক, মানে এ বাই টু। আচ্ছা, তাহলে এই বাহুর মান কত হবে? এই বাহু কি এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ না? ইয়েস। তার মানে এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এটা। তাহলে আমরা পড়ছিলাম যে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ হবে এই তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে তৃতীয় বাহুর মান এ হলে তাহলে এইটুক হবে এ বাই টু। তাহলে দেখেন এই যে ভিতরে যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু। তার মানে তিন বাহু সমান, সুতরাং এটা সমবাহু ত্রিভুজ। তারপরে এই যে উপরে যেটা এইটুকের মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু। তার মানে এটারও তিন বাহুর মান সমান, সুতরাং ওইটা একটা সমবাহু ত্রিভুজ। আবার এই যে ত্রিভুজ একটা সৃষ্টি হয়েছে, এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আবার এই ত্রিভুজটার এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু, এই বাহুর মান এ বাই টু। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এরা প্রত্যেকেই সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? বুঝছেন কি? থিওরি বুঝছেন? শুধু মুখস্থ করলে হবে না যে একটা ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দুগুলো যুক্ত করলে, একটা সমবাহু ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দুগুলো যুক্ত করলে এর ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে সেটা সমবাহু। এরা মুখস্থ করার পিছনের এই লজিকটাও আপনাকে জানতে হবে। ঠিক আছে? এখন যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজ নেই, সবাই একটু তাকাবেন। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরেন এটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এই বাহুর মান আর এই বাহুর মান মনে করেন সমান। আমি ধরলাম এই বাহুর মান হচ্ছে এ, এই বাহুর মান হচ্ছে এ, আর এই বাহুর মানটা আমি ধরলাম হচ্ছে বি, এই বাহুর মানটা আমি ধরলাম বি। ঠিক আছে? এখন আমরা কি করব? এই ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করব। তাহলে এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা। এই যে তিন বাহুর মধ্যবিন্দু এখন আমরা পর্যায়ক্রমে যুক্ত করব। এই যে তিন বাহুর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যুক্ত করলাম। তাহলে এখানে যতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেই সবগুলো ত্রিভুজ নাকি সমদ্বিবাহু। কেন? কারণ মূল ত্রিভুজটা সমদ্বিবাহু। দেখি, আমাকে বলেন এই বিন্দুটা কি এই পুরো বাহুর মধ্যবিন্দু না? ইয়েস। তাহলে এই বাহুর মান যদি, এই পুরোটার মান কিন্তু এ, পুরোটার মান যদি এ হয় তাহলে এইটুক হবে এ বাই টু। তাহলে এইটুকের মান হবে এ বাই টু, এইটুকের মান হবে এ বাই টু। কারণ কি? কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মাঝখানে যদি ওইটা হয় তাহলে পুরোটা এ হলে এইটুকু এ বাই টু, এইটুকু এ বাই টু। এই বাহুর মানও কিন্তু এ, এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এইটুক হবে এই এর অর্ধেক, মানে এ বাই টু। আবার এইটুকু হবে এ বাই টু। এই বাহুর মান যদি বি হয় তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এইটুকু হবে বি বাই টু, হ্যাঁ, এইটুক হবে বি বাই টু। ওকে, এখন আমাকে দেখতে হবে এইটুকের মান কত হয়। একটু তাকান, এইটুকের মান কত হয়। আচ্ছা, এটা কি?
এইটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু, মানে এই বাহু আর এই বাহুর এই দুই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে আমরা কি পড়ছিলাম, কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এই পুরো বাহুর মান কিন্তু বি, তাহলে এইটুকের মান হবে বি এর অর্ধেক, মানে b/2। ওকে, তাহলে এইটুকের মান কত হবে, এইটুকের মান কত হবে, আমরা কি পড়ছিলাম, তাহলে এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু, এটা এই যে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এইটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, তো এটা হচ্ছে এই দুই বাহুর, এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে এই বাহুর মান হবে এই বাহুর অর্ধেক, তাহলে এই পুরোটার মান যদি a হয় তাহলে এইটুকু হবে a/2। এখন এইটার মান কত হবে, আচ্ছা এটা কেমন, এটা হচ্ছে এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তার মানে এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে এইটার দৈর্ঘ্য হবে এই পুরোটার অর্ধেক, তাহলে এই পুরোটার মান যদি a হয় তাহলে এইটার মান হবে a/2। এখন আপনি টাকায় দেখেন, এই মাঝখানে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে তার এই বাহুর মান হচ্ছে a/2, এই বাহুর মান হচ্ছে a/2, তার মানে এই দুই বাহু সমান, বাট এইটার মান b/2, তার মানে এটা অসমান। তার মানে কি, এই মাঝখানে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে তারও কিন্তু দুই বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই উপরে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে এর এই বাহুর মান a/2, এই বাহুর মান a/2, কিন্তু এই বাহুর মান b/2, সুতরাং এই দুই বাহুর মান সমান, এটা অসমান, তার মানে এইটারও দুইটা বাহু সমান, সুতরাং এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে তার এটার মান a/2, এটার মান a/2, কিন্তু এইটুকু হচ্ছে b/2, তার মানে এটারও দুই বাহু সমান, সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই পাশে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে তার এই বাহুর মান a/2, এই বাহুর মান a/2, কিন্তু এইটুকু হচ্ছে b/2, তার মানে এরও দুই বাহু সমান, এক বাহু অসমান, সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের তিন মধ্যবিন্দু যদি পর্যায়ক্রমে যুক্ত করা হয় তাহলে এর মধ্যে যে ত্রিভুজগুলো সৃষ্টি হবে চারটা, তারা সমদ্বিবাহু। একটা সমবাহু ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দু যদি যুক্ত করা হয় পর্যায়ক্রমে, তাহলে ভিতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে তারা সমবাহু হবে। আর ত্রিভুজটা যদি বিষমবাহু হয় তাহলে তিন বাহুর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যুক্ত করলে ভিতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে তারা বিষমবাহু। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এদের ক্ষেত্রফল সমান হবে, এটা সবসময়। ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আসছি ত্রিভুজের মধ্যমা, এটা আমরা অলরেডি পড়াই ফেলছি, সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা ত্রিভুজের মধ্যমা কিন্তু পড়াই ফেলছি, ত্রিভুজের মধ্যমা আমরা পড়াই ফেলছি। আমাদের এখন পড়তে হবে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে জোর দিচ্ছি, এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এই দুইটা জিনিস, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, আর একটা জিনিস আছে ভরকেন্দ্র। আচ্ছা, আমি একটু পানির বিরতি দিলাম, খুবই তৃষ্ণা লাগছে। হ্যাঁ, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এর সাথে আরো একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে ভরকেন্দ্র। সেই ভরকেন্দ্রটা হয়তো আজকে আমরা পড়াতে পারবো না, কিন্তু অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এটা এতটাই গুরুত্বপূর্ণ, এতবার পরীক্ষা আসছে যা বলার মতো না। এখান থেকে থিওরি পরীক্ষা আসে, এখান থেকে অঙ্ক পরীক্ষা আসে। এই অন্তকেন্দ্র, পরিকেন্দ্র থেকে মানে পরীক্ষায় অঙ্ক আসে, বিসিএস পরীক্ষায় কয়েকবার আসছে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবেন। এখন প্রশ্ন হচ্ছে অন্তকেন্দ্র কি আর পরিকেন্দ্র কি, আগে এটা কনসেপ্টটা আগে বুঝতে হবে যে অন্তকেন্দ্র। আচ্ছা, কেন্দ্র কথাটা কার সাথে রিলেটেড বলেন তো, কেন্দ্র কথাটা কার সাথে রিলেটেড, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, কেন্দ্র কথাটা কার সাথে রিলেটেড একটু বলবেন প্লিজ, কাইন্ডলি। কেন্দ্র কথাটা কার সাথে রিলেটেড? ইয়েস, বৃত্তর সাথে রিলেটেড, সার্কেল বা বৃত্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাটা মাথায় রেখেন, কাজে লাগবে, বুঝতে খুব সহজ হবে। কেন্দ্র কথাটা বৃত্তের সাথে রিলেটেড। কেন্দ্র কথাটা কার সাথে? বৃত্তের সাথে রিলেটেড। ইয়েস। এখন বিষয়টা হচ্ছে যে অন্তকেন্দ্র কথাটা কোত্থেকে আসলো
আর এই পরিকেন্দ্র কথাটা কোত্থেকে আসলো, এই বিষয়টা আমরা একটু জানবো। সবাই একটু মনোযোগ দিবেন, এবার খুবই গভীর মনোযোগ দিতে হবে। এই জিনিসটা মানে এতটাই ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে যদি খালি বুঝতে পারেন বিষয়টা। হ্যাঁ, আমরা একটা ত্রিভুজ আঁকালাম। হ্যাঁ, একটু তাকাবেন প্লিজ। আমরা একটা ত্রিভুজ আঁকালাম, এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এবিসি। এখন এই ত্রিভুজের যে তিনটা বাহু, তাকাতে বলছি প্লিজ। এই ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহুর কিন্তু দৈর্ঘ্য আছে না? এটা কিন্তু এ কোণ, এই কোণটা কিন্তু এ কোণ, এই যে এ কোণ, এই এ কোণের এই বিপরীত বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করে। এটা বি কোণ, এই যে এই কোণটা বি, এই যে বড় হাতের বি, এই বি কোণের এই বিপরীত বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুর এই দৈর্ঘ্যকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে। মজার বিষয় হচ্ছে, সবাই একটু তাকান, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, প্লিজ শোনেন। হ্যাঁ, আমরা যে কোনো ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকতে পারবো। যে কোনো ত্রিভুজ হইলেই যে কোনো ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা যায়, যে বৃত্ত এই ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে যাবে। ত্রিভুজ সেটা যেমনই হোক না কেন, যদি ত্রিভুজটা এমনও হয় তাও এর ভেতরে একটা বৃত্ত আঁকা যাবে যা এই তিন বাহুকে স্পর্শ করবে। আমার এটা ভালো হয়নি, ঠিক আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন এই ঘটনাটা ঘটবে। তাহলে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা যাবে। আমি আবার বলছি, 20 থেকে 25 মিনিট সময় আমি খেয়ে নিব, কিন্তু এরপরে আপনার যে মজাটা লাগবে যদি এই 20-25 মিনিট মনোযোগ দিয়ে থিওরিটা বুঝতে পারেন। হ্যাঁ, একটু মনোযোগ দেন। তাহলে এর মধ্যে একটা বৃত্ত আঁকা যাবে, যে কোনো ত্রিভুজের অভ্যন্তরে ভিতরে একটা বৃত্ত আঁকা যাবে, যে বৃত্ত এই তিন বাহুকে স্পর্শ করে যাবে। একজন আমাকে বলছে, একটু তাকান, আমি বলছি যে কোনো ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা যায়। বলছে এটা তো ভাই যাবেই। বলছে এই যে একটা বৃত্ত। এরকম না, ত্রিভুজের ভেতরে একটা মাত্রই বৃত্ত আঁকা যায় যে বৃত্তটা তিন বাহুকেই স্পর্শ করে। এরকম একটাই কেবল বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, তাহলে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকা যায় যে বৃত্তটা এই তিন বাহুকে স্পর্শ করে যাবে, জাস্ট টাচ করে যাবে। এই যে ত্রিভুজের ভিতরে যে একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটা এই তিন বাহুকে জাস্ট স্পর্শ করে গেল, এই বৃত্তের নাম হচ্ছে অন্তবৃত্ত। ঠিক আছে, এই বৃত্তের নাম হচ্ছে অন্তবৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের নাম হচ্ছে কি? অন্তবৃত্ত। কেন এর নাম অন্তবৃত্ত? কারণ এই জিনিসটা ত্রিভুজের অন্তরে অবস্থান করতেছে, ত্রিভুজের অন্তরে মানে ত্রিভুজের ভেতরে, তাই এই বৃত্তের নাম অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত কি? অন্তবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের ভেতরে আমরা একটা বৃত্ত আঁকাতে পারবো যে বৃত্তটা ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করবে, জাস্ট টাচ করে যাবে। এই যে ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা আঁকালাম যা ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করলো, সেই বৃত্তের নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত। ক্লিয়ার? হ্যাঁ, কি কয়? আচ্ছা, এবার তাকান। এখন বিষয়টা হচ্ছে ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা আঁকালাম এর নাম হচ্ছে অন্তবৃত্ত। আচ্ছা, বৃত্তের কি একটা কেন্দ্র থাকে না? এদিকে তাকান, যে কোনো বৃত্তেরই কিন্তু একটা কেন্দ্র থাকে, তাই না? এখন এই যে ত্রিভুজের ভেতরে যে একটা বৃত্ত আঁকাইছি, এই বৃত্তেরও কিন্তু একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রটার নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। আবার বলছি, মনোযোগ দেন প্লিজ, গভীর মনোযোগ দেন। একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা যাবে যে বৃত্তটা ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে যাবে, ওই বৃত্তের নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত। আবার বলছি, ওই বৃত্তটার নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত। ওই বৃত্তটা হচ্ছে কার অন্তবৃত্ত? এই ত্রিভুজের অন্তবৃত্ত। আর এই বৃত্তের যে একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটা হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমরা আবার বলছি, যে কোনো একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা যায় যা ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে যায়, ওই বৃত্তের নাম হচ্ছে ওই ত্রিভুজের অন্তবৃত্ত। এই অন্তবৃত্তটা কার? ওই ত্রিভুজের। অন্তবৃত্তটা কিন্তু ত্রিভুজের। আর ওই বৃত্তের তো একটা কেন্দ্র থাকবে, ওই কেন্দ্রটা হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রটা কার? এই ত্রিভুজের। কিন্তু অন্তকেন্দ্রটা কিন্তু ত্রিভুজের, বৃত্তের না।
বৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। এখন এই অন্তকেন্দ্রটা আমরা কিভাবে পাবো? একটা ত্রিভুজের যে অন্তকেন্দ্র আছে, মানে যেটাকে পয়েন্ট করে আমরা মানে কম্পাস ঘোরালে একটা বৃত্ত তৈরি হবে যা তিন বাহুকে স্পর্শ করবে, সেই অন্তকেন্দ্রটা আমরা কিভাবে পাবো? এইটা আমাদের পড়ালেখার বিষয়বস্তু। যে একটা ত্রিভুজের ভেতরে যে একটা বৃত্ত আঁকাবো আর সেই বৃত্তের একটা কেন্দ্র থাকবে যার নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র, সেই অন্তকেন্দ্রটা আমরা বৃত্ত না আঁকাই কিভাবে পাবো? এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবাই তাকান, বৃত্ত না আঁকাই কিভাবে এই অন্তকেন্দ্র বের করা যায় ত্রিভুজের, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার তাকান, প্র্যাকটিক্যালি ফিল হবে, হ্যাঁ, আন্দাজে খালি মুখস্থ করলে হবে না। এই যে একটা ত্রিভুজ আমি আঁকালাম, একটু তাকাবেন প্লিজ, এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এই এ কোণের সমদ্বিখণ্ডক, এই যে আমি একটু আগে পড়ে আসছি কোণের সমদ্বিখণ্ডক। এত মজা পাবেন যদি খালি থিওরি ভালো করে বোঝেন, অঙ্কগুলা করতে দেখবেন যে কত মজা লাগে। কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখানে আমরা এই এ কোণের সমদ্বিখণ্ডক আঁকাবো। এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে মোটামুটি ধরে নিতে হবে, হ্যাঁ, এই যে এ কোণের সমদ্বিখণ্ডক, এটা কিন্তু এ কোণের সমদ্বিখণ্ডক। এই যে এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এবার বি কোণের সমদ্বিখণ্ডক আঁকাবো। বি কোণের, এই যে বি কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। দেখেন এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, খেয়াল করছেন? এই অংশ আর এই অংশ সমান, দেখে মনে হচ্ছে না? এবার এই সি কোণের সমদ্বিখণ্ডক আঁকাবো। এই যে এই যে তিনটা কোণের যে সমদ্বিখণ্ডক আঁকালাম, দেখেন এই অংশ আর এই অংশ সমান। এই যে তিনটা কোণের সমদ্বিখণ্ডক আঁকালাম, এই কোণের সমদ্বিখণ্ডক ত্রয় একটা বিন্দুতে ছেদ করবে। ওই যে বিন্দুতে ছেদ করছে না, ওই বিন্দুটাই হচ্ছে অন্তকেন্দ্র, ওই বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। মানে হলো সহজ কথা, একটা ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক আঁকালে পরে একটা বিন্দুতে এরা ছেদ করবে। ওই তিনটা কোণের সমদ্বিখণ্ডক এক বিন্দুতে ছেদ করবে, ওই বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। এইবার সত্যি কথা বলি, এবার আপনি কম্পাসটা এখানে বসাবেন, বসায়ে এরকম চাপ মানে কম্পাসটা ঘুরাবেন, দেখবেন একটা বৃত্ত তৈরি হয়েছে। এর মধ্যে একটা বৃত্ত তৈরি হয়েছে যা এই তিন বাহুকে স্পর্শ করে গেছে। এই যে আমার এটা ভালো হয়নি কারণ আমি চিত্রটা সুন্দর করে আঁকাতে পারিনি। কথা কি বুঝছেন? বোঝা যাচ্ছে? তার মানে এর মধ্যে বৃত্ত না আঁকাই আমরা অন্তকেন্দ্রটা কোথায় হবে সেটা বের করে ফেলতে পারবো। কিভাবে? এই তিন কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। কেন? কারণ এর মধ্যে যদি আমরা একটা বৃত্ত আঁকাই, সেই বৃত্তটা এই তিন বাহুকে স্পর্শ করবে, যার কেন্দ্র হবে ওইটা। তার মানে ত্রিভুজের অন্তকেন্দ্রই হচ্ছে এই ত্রিভুজের ভেতরে যে অন্তবৃত্ত আঁকাবো সেই বৃত্তের কেন্দ্র। এইটুক আমার কথা কি, কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে? এই যে ত্রিভুজের যে অন্তকেন্দ্র, এই অন্তকেন্দ্রটা কি জানেন? এই অন্তকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের ভেতরে যে অন্তবৃত্ত আঁকানো যাবে সেই বৃত্তের কেন্দ্র। তার মানে একটা ত্রিভুজের ভেতরে আমরা একটা বৃত্ত আঁকাতে পারবো, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ওই ত্রিভুজের অন্তকেন্দ্র। আর এই অন্তকেন্দ্র পাওয়া যায় ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক আকালে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুই হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। ক্লিয়ার কিনা বলেন? বোঝা গেছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, একটু তাকান, এখানে আমার মূল কনসেপ্ট হচ্ছে এই বাহুর মান, এই বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এই বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে সি, এই বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে বি। এই যে তিন বাহুর দৈর্ঘ্য এই বাহুর এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সি। শোনেন, একটা মনোযোগ দেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখন আমাকে বলেন, এই যে এদিকে তাকান, এদিকে, এই যে ভিতরে আপনি একটা ত্রিভুজ আঁকাইছেন, এই যে বৃত্ত আঁকাইছেন, অন্তবৃত্ত। বৃত্তের কি থাকে? এই যে এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ না? এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে হচ্ছে এর ভিতরে যে ত্রিভুজের ভেতরে যে অন্তবৃত্ত আঁকাইছেন, এই অন্তবৃত্তেরও তো একটা ব্যাসার্ধ আছে কি না বলেন? অবশ্যই আছে। এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকু দূরত্ব, এটা ব্যাসার্ধ। পরীক্ষায় এই অন্তবৃত্তের ব্যাসার্ধ প্রচুর আসছে। একটা ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়,
একটা ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। তাইলে কোন একটা ত্রিভুজের এর ভেতরে যে বৃত্তটা আঁকাইছি, যে অন্তবৃত্ত, সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ একটু তাকাবেন, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, এই যে এখান থেকে এইটুক, এই যে এইটুক আর, এই যে এইটুক অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই এস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেল্টা ডিভাইডেড বাই এস। এই ডেল্টা মানে হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এই ত্রিভুজের ক্ষেত্রফল। আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল। আর এস মানে অর্ধ পরিসীমা, মনে আছে? এস মানে কি? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এস মানে অর্ধ পরিসীমা, মানে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। আবার বলছি, এর ভিতরে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে আমার লাগবে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। নিচে আছে এস মানে অর্ধ পরিসীমা, মানে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। ডেল্টা ডিভাইডেড বাই এস, ডেল্টা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আবার বলছি, এই বৃত্তের ক্ষেত্রফল না, কিন্তু আমি বৃত্তের মধ্যে যে ত্রিভুজের মধ্যে যে অন্তবৃত্ত আঁকাবো, সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে এই ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা লাগবে। ডেল্টা ডিভাইডেড বাই এস। আপনাদের কাছে কি বই আছে? আপনারা বইয়ের একদম ফ্রন্ট পেজ, একদম আপনাদেরকে যে বইটা, বইয়ের যে ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ, এই দেখেন, এই যে ফ্রন্ট পেজ মানে কভার পেজে আমি এই যে একটা চিত্র আঁকাই দিচ্ছি, খেয়াল করেন। এই যে একটা চিত্র, এই চিত্রে দেখেন, এইটাই কিন্তু সেই অন্তবৃত্ত। খেয়াল করেন, এই অন্তবৃত্ত, যাদের কাছে বই আছে দেখেন, এই অন্তবৃত্তের দেখেন এখানে চিত্র আঁকা একটা সূত্র লিখে দিচ্ছি, আর ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই এস। খেয়াল করেন, আর ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই এস। এই যে এই পাশে এই আর ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই এস, এইটাই হলো ওই অন্তবৃত্তের ব্যাসার্ধ। বুঝছেন? আর ইজ ইকুয়াল টু এই যে ডেল্টা ডিভাইডেড বাই এস, এই সূত্রটা লিখে দিচ্ছি। কেন জানেন? এই সূত্র দুইটা পাশে আর একটা চিত্র লেখা আছে, আঁকা আছে, এই দুইটা সূত্রের মধ্যে কনফিউশন হয়ে যায়, তাই আমি বইয়ের উপরে লিখে দিছি চিত্রকে, যাতে বইটা বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় কোনটা কোন সূত্র। তাহলে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করা আমরা শিখলাম, ঠিক আছে? এখন সবাই একটু মনোযোগ দিবেন। এখন এই ত্রিভুজটা, যে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতেছি, সেই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, দেখেন এবার বুঝেন, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হলে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এই যে দেখেন, এই যে এবিসি একটা ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু এ, এই বাহু এ, তিন বাহুর দৈর্ঘ্য সমান। তো এই সমবাহু ত্রিভুজের যে অন্তবৃত্ত, মানে এই ভিতরে যদি আমরা একটা বৃত্ত আঁকাই, এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে এই যে ফর্মুলা না, এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, দেখেন এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, এটা কিন্তু অন্তবৃত্তে মানে ভিতরে যে বৃত্ত, ত্রিভুজের ভিতরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, এটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু সমবাহু, বিষমবাহু বা সমদ্বিবাহু না, এটা হলো মূল ফর্মুলা যে কোনো ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, ডেল্টা ডিভাইডেড বাই এস। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এর ভেতরে যে অন্তবৃত্ত আছে, এই অন্তবৃত্তের এই ব্যাসার্ধ, এই আর এর মান, এটা কি এই সূত্র দিয়ে বের করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ, এই যে ভিতরে যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ সূত্র কি? ডেল্টা ডিভাইডেড বাই এস। এই ডেল্টা মান হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের মুখস্থ, এই যে ডেল্টা, এই যে ডেল্টার মান মুখস্থ, √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে? আর এস মান হলো অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। তাহলে এর এই ত্রিভুজের পরিসীমা কত? a প্লাস a, তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল 3a। আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে এই 3a যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তার মানে এই এস এর মান হচ্ছে 3a/2। আপনারা কি বুঝতেছেন? তাহলে √3 a স্কয়ার বাই 4 ইন্টু এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে 3a। দেখেন এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই a দিয়ে এই a স্কয়ার থেকে একটা a কেটে উপরে a থাকবে, এই √3 দিয়ে এই 3 কাটলে একটা √3 থাকবে।
আমি একটু ফ্রেশ করে ক্যালকুলেশন করে দেবো, ফ্রেশ করে। দেখেন এই যে √3a² 4 * 2 / 3a, এইটা দিয়ে এটা যাবে 2 বার। এই এ দিয়ে এই উপর থেকে একটা এ কাটা, দেখেন দেখেন, তাহলে কি কি থাকবে? উপরে থাকবে √3a, কেন এই এ দিয়ে এখান থেকে একটা এ কেটে গেছে, তাহলে উপরে একটা এ থাকবে, আর নিচে এই 2 আছে ইন্টু হচ্ছে 3 আছে। এই 3 মানে দুইটা √3, এই একটা √3 দিয়ে এখান থেকে একটা √3 কাটলে থাকবে √3, তাহলে উপরে থাকতেছে a, নিচে হচ্ছে 2√3, তাহলে a / 2√3, তাহলে a / 2√3 এটা হচ্ছে, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে ওই সমবাহু ত্রিভুজের ভেতরে যদি একটা অন্তবৃত্ত আঁকাই, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a / 2√3, যেখানে a হচ্ছে এই বৃত্তের হচ্ছে এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। বুঝছেন? এইটা কিন্তু স্পেশাল ফর্মুলা। এই যে r = a / 2√3, এটা কিন্তু স্পেশাল ফর্মুলা। এটা শুধু একটা সমবাহু ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা আঁকানো যাচ্ছে তার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজটা হবে না, বাট এই সূত্রটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তাহলে মনে থাকবে। তাহলে আমরা একটা স্পেশাল ফর্মুলা পাইলাম, r = a / 2√3। এই প্রশ্ন সরাসরি পরীক্ষা আসছে, এই প্রশ্ন। সমবাহু ত্রিভুজের ভেতরে যদি বৃত্ত আঁকান, সেই বৃত্তের ব্যাসার্ধ কেমন হবে? a / 2√3। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ত্রিভুজের ভেতরে যে বৃত্ত আঁকানো হয় তাকে বলে অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত সম্পর্কিত কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করলাম। এবার আমরা দেখব হচ্ছে পরিবৃত্ত, পরিকেন্দ্র এবং পরিবৃত্ত। দেখেন সবাই একটু তাকান। পরিবৃত্ত, আচ্ছা পরিবৃত্ত, আমি আবার বলছি অন্তবৃত্ত এবং পরিবৃত্ত, এই দুইটা বৃত্তই কিন্তু ত্রিভুজের সাথে রিলেটেড। সবাই এখন তাকাবেন প্লিজ। এইটা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের, এদিক তাকান, যে কোনো ত্রিভুজের এই 3 কোণা দিয়ে একটা বৃত্ত আঁকানো যাবে। যে কোনো ত্রিভুজের এই 3 কোণা দিয়ে যাবে এরকম একটা বৃত্ত আঁকানো যাবেই, মাস্ট। জি কি ব্যাস হলে 2 দিয়ে গুণ করতে, ব্যাসার্ধ বের করে 2 দিয়ে গুণ, সমস্যা নেই। আমি আবার বলছি, যে কোনো ত্রিভুজের 3 কোণা দিয়ে একটা বৃত্ত আঁকানো যাবেই, মাস্ট যাবে। যে কোনো ত্রিভুজ হলেই তার 3 কোণা দিয়ে একটা বৃত্ত যাবে। এই যে বৃত্তটা গেছে, এই বৃত্তটা কি এই পুরো ত্রিভুজটাকে ঘিরে রাখছে না? তাহলে পুরো ত্রিভুজের পরিধিকে কভার করে রাখছে না? পুরো ত্রিভুজের এই পরিধিকে কিন্তু কভার করে রাখছে এই বৃত্তটা। এই জন্য না এই বৃত্তের নাম পরিবৃত্ত। কারণ এই পুরো পরিধিকে কি করছে? এই বৃত্তটা ঘিরে ফেলছে, তার নাম পরিবৃত্ত। আবার বলছি, এই বৃত্তের নাম পরিবৃত্ত। তার মানে হচ্ছে পরিবৃত্ত কি? পরিবৃত্ত হচ্ছে যে বৃত্ত ত্রিভুজের 3 কোণা দিয়ে যাচ্ছে। অন্তবৃত্ত কি? যে বৃত্তটা আমরা ত্রিভুজের ভেতরে আঁকতে পারতেছি এবং এই 3 বাহুকে স্পর্শ করে যাচ্ছে। তাহলে আপনারা আমাকে বলেন, পরিবৃত্তের সাইজ ছোট না অন্তবৃত্তের সাইজ ছোট? এইটুকু আমাকে বলেন তো। পরিবৃত্তের সাইজ ছোট না অন্তবৃত্তের সাইজ ছোট? কার সাইজ ছোট? অন্তবৃত্তের সাইজ ছোট। পরিবৃত্ত 3 কোণা দিয়ে যাচ্ছে মানে পরিবৃত্তের সাইজ বড়, ঠিক আছে? অন্তবৃত্তের সাইজটা ছোট। তাহলে এই বৃত্তের সাইজ ছোট, তাহলে এর ব্যাসার্ধ ছোট হবে। এই বৃত্তের সাইজ বড়, তাহলে এর ব্যাসার্ধ বড় হবে। সেন্স বলতে না, সেন্স গ্রো করতে হবে কিন্তু। হ্যাঁ, সেন্স গ্রো করতে হবে। এখন ঠিক আছে, একটু তাকান। তাহলে যে কোনো ত্রিভুজের 3 কোণা দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। যে কোনো ত্রিভুজ হলেই তার 3 কোণা দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। এই যে কোনো ত্রিভুজের 3 কোণা দিয়ে একটা বৃত্ত আঁকানো যাবে। ওই বৃত্তের নাম হলো এই ত্রিভুজের পরিবৃত্ত। আবার বলছি, এই বৃত্তটা কার পরিবৃত্ত? এই ত্রিভুজের পরিবৃত্ত। এই ত্রিভুজের পরিবৃত্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বৃত্তের কি কেন্দ্র নাই? একটু তাকান, বৃত্ত মানেই তো তার কেন্দ্র থাকবে। তার মানে এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তেরও কিন্তু একটা কেন্দ্র আছে। এই পরিবৃত্তেরও কিন্তু একটা কেন্দ্র আছে।
সেই কেন্দ্রটা আমরা কিভাবে পাবো, এটাই আমাদের পড়ালেখার বিষয়বস্তু। সেই কেন্দ্রটা এখানে কোথায় অবস্থান করতেছে, এটাই আমাদের পড়ালেখার বিষয়বস্তু। যে ওই কেন্দ্রটা এখন কোথায় অবস্থান করতেছে। আচ্ছা দেখেন, এখন তাহলে ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করতেছে আমরা এটা বের করব। এটা একটা ত্রিভুজ। এখন আমরা দেখব যে এর পরিকেন্দ্রটা কোথায়। এই পরিকেন্দ্র আপনাদেরকে আমি বলছিলাম না যে অন্তকেন্দ্র পাওয়ার জন্য কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকাইছিলাম, মনে আছে? আর পরিকেন্দ্র পাওয়ার জন্য বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, মনোযোগ দেন, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে পরিকেন্দ্র পেতে হলে, অন্তকেন্দ্র পেতে হলে যেমন আমরা কোণের সমদ্বিখণ্ডক আঁকাইছিলাম, পরিকেন্দ্র কোন ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করতেছে সেটা পেতে হলে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাতে হবে। প্রতিটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কি? বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করবে, লম্ব মানে লম্বভাবে অবস্থান করে সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এমন একটা রেখা যা এই বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে এবং এর উপর লম্ব হবে, সে হলো এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাতে হবে কিভাবে? এই বাহুর উপর লম্ব হবে এবং একে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই হচ্ছে পয়েন্ট, এটা দেখেন এই পয়েন্টটা যদি এখানে নেই তাহলে এই পয়েন্টটাকে এই বাহুকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এর উপর যদি একটা লম্ব আঁকি, এই যে লম্ব মানে কোনটা 90 হবে, তাহলে এইটা হবে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু কোনো শীর্ষ থেকে আঁকাতে হবে না, লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু এবার শীর্ষ থেকে আঁকাতে হয় না। বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বাহুর মাঝখানে বিন্দু নিয়ে ওর উপর লম্ব আঁকা দিতে হয়, ব্যাস। এইবার এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কেমনে পাবো? এই বাহুর ঠিক মাঝখানে লম্ব আঁকাতে হবে, কিন্তু লম্ব হতে হবে এই যে কোনটা 90 হতে হবে, এই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকালাম। এইবার এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এই বাহুর ঠিক মাঝখানের পয়েন্ট, তার উপর এই যে লম্ব, এই যে এটা হচ্ছে এই বাহুর, এই দেখেন 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই যে তিন বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাইছি, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই তিন বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, এই যে তিন বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে বলা হয় এই ত্রিভুজের পরিকেন্দ্র, ব্যাস। ওই বিন্দুকে বলা হয় এই বৃত্তের, এই ত্রিভুজের পরিকেন্দ্র। এবার সত্যি কথা বলি, আপনি এবার একটা কম্পাস এখানে ধরেন, ধরে সেই কম্পাসটা তিন পাশ দিয়ে এই ত্রিভুজের চার পাশ দিয়ে ঘুরান, আপনি শিওর থাকেন যদি আপনার চিত্র আঁকানো ঠিক হয়ে থাকে তাহলে এমন একটা বৃত্ত এই কেন্দ্র থেকে আপনি পাবেন যা এই ত্রিভুজের তিন কোণা দিয়ে গুজাচ্ছে, এই হলো সেই বৃত্ত। আর এই কেন্দ্রটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, যাকে বলা হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র। আপনারা কি কনসেপ্ট বুঝছেন কিনা বলেন তো? কনসেপ্ট বুঝছেন কিনা বলেন প্লিজ, কনসেপ্ট না বুঝলে বলতে হবে। তার মানে হচ্ছে কোন একটা ত্রিভুজের এই বাহুগুলোর প্রতিটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকালে তারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র। আর এই পরিকেন্দ্র মানে হচ্ছে এই ত্রিভুজের তিন কোণা দিয়ে আমরা একটা বৃত্ত আঁকাবো, সেই বৃত্তের কেন্দ্রটা ওই পরিকেন্দ্র, মানে ওই পয়েন্টটা। ক্লিয়ার? কোণের সমদ্বিখণ্ডক, হ্যাঁ, কোণের সমদ্বিখণ্ডক তিনটা যে বিন্দুতে মিলিত হবে সেটা হলো অন্তকেন্দ্র, হ্যাঁ। আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটা আকালে যেখানে মিলিত হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। আমি আবার বলছি, অন্তকেন্দ্র বলেন আর পরিকেন্দ্র বলেন, এই দুইটা জিনিস একটা বৃত্তের সাথে রিলেটেড। এবং এই বৃত্ত থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, পরিবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসছে। আমি দেখাবো। আমি আবার বলছি, খালি মুখস্থ করলে হবে না যে তিন বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মিলিত হলে সেটা হলো পরিকেন্দ্র। এর পরে লাভ নাই। ফিল করেন কেন্দ্র কথাটা কেন আসলো, এটা বৃত্ত থেকে আসছে, এটা একটা বৃত্ত থেকে আসছে পরিকেন্দ্র। তার মানে ত্রিভুজের তিন কোণা দিয়ে একটা বৃত্ত গেছে, সেই বৃত্তের একটা কেন্দ্র আছে না নাই?
ত্রিভুজের 3 কোণা দিয়ে যদি একটা বৃত্ত আঁকাই তাহলে নিশ্চয়ই সেই বৃত্তের একটা কেন্দ্র পাবো, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র। আর পরিকেন্দ্র কেমনে পাওয়া যায়? 3 বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় ওইটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। ব্যাস, ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে পরিকেন্দ্রের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাকান, এই যে একটা পরিবৃত্ত আমরা পাইছি, তাকান এদিকে, এই যে পরিবৃত্ত পাইছি এটা হলো সেই কেন্দ্র, তাহলে এই বৃত্তের কি ব্যাসার্ধ নাই? আছে না নাই? সেই ব্যাসার্ধ কোনটুক বলেন তো? আমি যে এই যে এইটুক এইটুক, এই যে এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটুক হচ্ছে ব্যাসার্ধ, এই যে এইটুক 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 হচ্ছে ব্যাসার্ধ। আর আচ্ছা এইটুক ব্যাসার্ধ হলে এইটুকু কিন্তু ব্যাসার্ধ, কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও আর। আপনি যদি বলেন এইটা, হ্যাঁ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর এই আর এর মান বের করা আসবে, তাইলে এই ত্রিভুজের নাম দিলাম আমরা এবিসি। এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এই এ বাহুর এই বিপরীত বাহু এটা হচ্ছে এ এ এ, এই এ বিন্দুর বিপরীত বাহু এ, এই বি বিন্দুর এই বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, এই সি বিন্দুর এই বিপরীত বাহুর দৈর্ঘ্য সি। তাহলে এই যে ত্রিভুজ ভিতরে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের যে এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের এই ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র, এই যে ত্রিভুজের 3 কোণা দিয়ে যে বৃত্তটা যায় ওই বৃত্তের ব্যাসার্ধ আর, আর ইজ ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা, এবিসি বাই 4 ডেল্টা। দেখেন আমি যে বইটা আপনাদেরকে দিছি ওই বইয়ের ফ্রন্ট পেজে দুইটা চিত্র আছে, এক পাশে হচ্ছে অন্তবৃত্ত আর এক পাশে পরিবৃত্ত। খেয়াল করে দেখেন সেখানে লেখা আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা। এই এবিসি হচ্ছে এই যে ত্রিভুজ না, মানে যে ত্রিভুজের পরিবৃত্তটা আপনি এখানে আঁকাইছেন সেই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য। এই এবিসি হচ্ছে এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, আর এই ডেল্টা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝছেন কিনা বলেন প্লিজ? এখন পর্যন্ত যা পড়াইছি এটুকু বুঝছেন কিনা? আমি এখন অঙ্কে যাবো কিন্তু একটু পরে। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? কাইন্ডলি রেসপন্স করতে হবে। অন্তবৃত্ত পরিবৃত্ত, অন্তকেন্দ্র পরিকেন্দ্র, অন্তবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা একটু পরে যখন অঙ্ক করাবো এটা আরো ক্লিয়ার হবে। ওকে ঠিক আছে। এবার দেখেন, এখন যদি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজটি সমবাহু হলে, ত্রিভুজটি সমবাহু হলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। ত্রিভুজটি সমবাহু হলে মানে একটা সমবাহু ত্রিভুজ, দেখেন এই সমবাহু ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। এখন এই ত্রিভুজের 3 কোণা দিয়ে যদি একটা বৃত্ত যায়, এই বৃত্ত হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এই পরিবৃত্তেরও তো একটা ব্যাসার্ধ আছে, ধরেন এটা হচ্ছে সেই পরিকেন্দ্র, আর এই যে এটা হলো ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান। তো এই ব্যাসার্ধের মান আর ইকুয়াল টু কি? মূল সূত্র এই যে আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা। এই এবিসি হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য। কথা কি বুঝছেন? তাহলে এবিসি বাই 4 ডেল্টা এটা হচ্ছে মূল সূত্র। এটা কিন্তু এই সূত্র কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। বাট যখন আমি সমবাহু ত্রিভুজ বলতেছি, সমবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান, এটা এ, এটা বি, এটা সি, প্রত্যেক বাহু কিন্তু এ। দেখেন এটাও এ, এটাও এ, এটাও এ। তার মানে এই এর জায়গাও এ দিব, এই বির জায়গাও এ দিব, সির জায়গাও এ দিব। 4 আর ডেল্টা তো বুঝতেছেন ক্ষেত্রফল, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে তার ক্ষেত্রফল কি? √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4। এই 4 আর এই 4 কাটা, তাহলে উপরে থাকলো কি a কিউব, আর নিচে থাকলো কি √3 a স্কয়ার। উপর থেকে a কিউব থেকে দুইটা, এই যে নিচে a স্কয়ার কেটে গেলে উপরে একটা a থাকবে আর নিচে থাকবে √3, তাহলে a ডিভাইডেড বাই √3। তাহলে r ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই √3। এই a হচ্ছে
এই সমবাহু ত্রিভুজ যেটা দেওয়া থাকবে না তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তার মানে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই √3। সমবাহু ত্রিভুজের এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড বাই √3। বুঝছেন কিনা বলেন, প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। এখন আমি এই a ডিভাইডেড বাই √3 আমি এখন একটা কথা বলে নেই। এই যে দুইটা ফর্মুলা দিলাম, এক্সেপশনাল দুইটা ফর্মুলা, r ইকুয়াল টু abc বাই 4 ডেল্টা পরিবৃত্তের ব্যাসার্ধ, r ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই s অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই দুইটা ফর্মুলা ভুলে গেলেও সমস্যা নাই, কারণ পরীক্ষায় এখন থেকে এ পর্যন্ত আসছে খালি সমবাহু ত্রিভুজ, এ পর্যন্ত আসছেই সমবাহু ত্রিভুজ, আর এ পর্যন্ত বিষমবাহু ত্রিভুজ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছেই একবার অন্তবৃত্ত না অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, সেটা লিখিত পরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল। তখন এই যে r ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই s এই সূত্র না জানা থাকলে তারা অঙ্ক পারে নাই, এই সূত্র না জানা থাকলে অঙ্ক পারে নাই। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। দুই সূত্র কাছাকাছি, ভুল হওয়া স্বাভাবিক, কখনোই না, আমি দেখাই দিচ্ছি, ভুল কখনোই হবে না, আমি তো দেখাই দিব। এই জন্য তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বইয়ের সামনেই কেন এই দুইটা সূত্র লিখে দিছি, এর কারণ তো এটাই। দেখেন একটু তাকান, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে পরিবৃত্ত, এই ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, এটা পরিবৃত্ত, আর এই ভিতরে আঁকলাম অন্তর্বৃত্ত। এখন এই যে ভিতর বাইরে যে পরিবৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড বাই √3, এদিকে তাকান, আর এই ভিতরে যে অন্তর্বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড বাই 2√3। আপনি বলতেছেন এই দুইটা সূত্র কাছাকাছি, উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে, উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা একটু। ভাইয়া এদিকে তাকান, বলেন তো কোনটা ছোট? এই বৃত্ত দুইটার মধ্যে ছোট কোনটা? অন্তবৃত্ত ছোট, তার মানে এর ব্যাসার্ধের মান কম হবে, তাই নিচে 2 দিয়ে ভাগ, বেশি দিয়ে ভাগ। আর এই বৃত্তটা বড়, পরিবৃত্তের ব্যাসার্ধ বড়, তার মানে এর ব্যাসার্ধ r এর মান বেশি হবে, তাই নিচে 2 দিয়ে ভাগ না। এবার কি কনফিউশন দূর হয়েছে? এবার কি কনফিউশন দূর হয়েছে ভাইয়া? প্লিজ সাব্বির হাসান ভাইয়া বুঝতে পারছেন কি? আপনি বলতেছেন যে r ইকুয়াল টু a বাই √3। আমি আবার বলছি এই দুইটা সূত্র কিন্তু কেবল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজ হলে হবে না। অন্য কোনো ত্রিভুজ হলে মূল ফর্মুলা ওই যে r ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই s অথবা abc বাই 4 ডেল্টা। যেহেতু অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট, তার মানে এই মানটা ছোট হবে, ছোট মানে নিচে বেশি দিয়ে ভাগ, এই যে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, আর পরিবৃত্তটা বড়, তার মানে এর ব্যাসার্ধ বড় হবে, তাই 2 দিয়ে ভাগ না। এখানে তো এই 2 নিয়ে সমস্যা, যে কোথায় a বাই √3 হবে, কোথায় a বাই 2√3 হবে, এই তো সমস্যা। আমি আবার বলছি, এই সমবাহু ত্রিভুজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, অন্য কিছু থেকে আসে নাই। সমবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে, তার মানে r ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই s অন্তবৃত্তের ব্যাসার্ধ, r ইজ ইকুয়াল টু abc বাই 4 ডেল্টা। এই দুইটা 4 ডেল্টা, এই দুইটা সূত্র যদি ভুলে যান কোনো সমস্যা নাই, ওগুলো পরীক্ষা আসে নাই, আসবে না, আমাকে শেখাতে হবে যদি আসে। বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায়, লিখিত পরীক্ষা একবার আসছে, কিন্তু পরীক্ষা আসছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ a বাই √3, a ডিভাইডেড বাই 2√3, এ হচ্ছে ত্রিভুজের বাহুর মান। এখন কোনটা অন্তবৃত্ত কোনটা পরিবৃত্ত আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা অনেকগুলো থিওরি আছে এখন, হ্যাঁ, এই থিওরি এখন আপাতত পড়বো না, আমি এখন অঙ্ক সমাধান করাবো কিছু, এই থিওরি কালকে ক্লাসে পড়াবো। হ্যাঁ, কালকের ক্লাসে পড়াবো। এখন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। সরাসরি আমি চলে যাচ্ছি গাণিতিক সমস্যায়, অঙ্ক করাবো, কিছুই বাদ যাবে না, টেনশন করেন না। হ্যাঁ, এই যে 10 নাম্বার প্রশ্ন থেকে সলভ করব। এই যে এই প্রশ্ন পরীক্ষায় আসছে। হ্যাঁ, কি বলছে দেখেন, আগে বোঝেন। একটি সমবাহু ত্রিভুজ, একটি কেমন ত্রিভুজ? একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে একটা ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a একক,
বলছে এর অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে এই যে ভিতরেরটা, তা ভিতরেরটার ব্যাসার্ধ, ব্যাসার্ধের সূত্র দুইটা, একটা হলো a/√3, একটা হচ্ছে a/2√3। তাহলে এই ভিতরের বৃত্তটা যেহেতু ছোট, তার মানে ছোট ব্যাসার্ধ উত্তর। তাহলে এই √3 না 2√3, এই যে বেশি দিয়ে ভাগ মানে এই মানটা a/2√3, এইভাবে পড়তে হবে, বুঝছেন? এইভাবে পড়তে হবে। তাহলে a/2√3, তাহলে ভুল হবে না কখনো। কনফিউশন অ্যারাইজ হবে কেন ভাই? কনফিউশনই হবে না। নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। খেয়াল করেন, প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। এই ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত আঁকা হলো যা এই ত্রিভুজের প্রতিটি বাহুকে স্পর্শ করে। খেয়াল করছেন সরাসরি বলতেছে না যে একটা সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, বলতেছে যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের একটা প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, এই ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা হলো যা মানে ওই বৃত্তটা ত্রিভুজের প্রতিটি বাহুকে স্পর্শ করে। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ওই বৃত্তের ব্যাসার্ধ চাইছে। তার মানে এটা তো ত্রিভুজের ভেতরে যে বৃত্ত আঁকা হয়েছে সেটাকে অন্তবৃত্ত না? তার মানে এখানে অন্তবৃত্তের কথা বলা হয়েছে। তাহলে অন্তবৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র হলো a/√3 আর a/2√3। এখন অন্তবৃত্ত মানে হচ্ছে এই ভিতরেরটা, মানে ছোটটা মানে ছোট ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধের মান ছোট হবে, তার মানে নিচে বেশি দিয়ে ভাগ থাকবে, তার মানে এই মানটা, বুঝতে পারছেন? a/2√3। তাহলে a/2√3 এক নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ওকে ফাইন। ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, মানে এটা হলো এর মান। এর অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মান চাইছে। আচ্ছা আমাকে বলেন অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি যদি সমবাহু ত্রিভুজ হয়? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ মনে আছে? এডি অন্তবৃত্ত মানে a/2√3। এই এর মান এখন দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাই আমরা এর পরিবর্তে 3 বসাবো, নিচে 2√3। এই 3 মানে 2টা √3, তাহলে উপরে 3 কে লেখা যায় 2টা √3। 3 ভেঙে দেখলাম 2টা √3, কারণ নিচের √3 দিয়ে কেটে দিব। তাহলে 2√3, এই একটা √3 কাটা, তাহলে উপরে √3 নিচে 2, তাহলে √3/2, তাহলে √3/2। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে আগে। অনেকে কনসেপ্ট না বুঝে সরাসরি অঙ্ক করতে চায়, ভাই হবে না। হ্যাঁ, নেক্সট, এটাকে কি বলছে দেখেন, এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের 3 শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা ত্রিভুজের যে 3টা শীর্ষ, এই যে একটা, এই 3 শীর্ষ দিয়ে অতিক্রান্ত বৃত্তকে কি বলে? পরিবৃত্ত। 3 শীর্ষ দিয়ে অতিক্রান্ত বৃত্তকে বলে পরিবৃত্ত। তা পরিবৃত্তের ব্যাসার্ধ কি? যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের একটা অন্তবৃত্ত, একটা পরিবৃত্ত, একটা হলো a/√3, একটা a/2√3। তাহলে 3 শীর্ষ দিয়ে যেটা গেছে তার মানে এটা পরিবৃত্ত। পরিবৃত্ত মানে বড় বৃত্ত, আর বড় বৃত্তের ব্যাসার্ধের মান বেশি হবে। ব্যাসার্ধ বেশি মানে নিচে কম দিয়ে ভাগ থাকবে, তার মানে এটা উত্তর। এখানে 2 দিয়ে ভাগ, তার মানে এখানে বেশি দিয়ে ভাগ, তার মানে এই মানটা কম। এই মানটা কম মানে ভিতরের বৃত্তকে বোঝাচ্ছে, বুঝছেন আমার কথাটা? তাহলে a/√3, এই যে a/√3, বি নাম্বার অপশন। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? সরাসরি বলছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত মানে কোনটা? পরিবৃত্ত মানে এই 3 কোণা দিয়ে যায়, মানে বড় বৃত্ত, আর বড় বৃত্তের ব্যাসার্ধ মানে a/√3, a/2√3। তাহলে a/√3 কত? বি নাম্বার অপশন, a/√3। ওকে, নেক্সট, তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, এখানে বাহু বিশিষ্ট, এখানে একটু কথা মিসিং আছে প্লিজ। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এই যেখানে সমবাহু ত্রিভুজ হবে, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, এর উপরে একটু মিসিং। কত নাম্বার? 15 নাম্বার না? আমি একটু দাগায় রাখি, পরে কারেকশন করতে পারি। 15 নাম্বার। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, হ্যাঁ, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, তার মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজ হলে কি? সমবাহু ত্রিভুজ হলে a/√3। এখানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য
3 সেন্টিমিটার, নিচে হচ্ছে √3, এই 3 মানে 2টা √3, তাহলে এই √3 দিয়ে এখানে একটা √3 কেটে গেলে আর একটা √3 থাকবে, তাহলে উত্তর হচ্ছে √3 সেন্টিমিটার, সি নাম্বার অপশন, √3 সেন্টিমিটার, সি নাম্বার অপশন। নেক্সট, এবার সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি। অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ। বৃত্তের অন্তস্থ মানে বৃত্তের অন্তরে অবস্থিত, বুঝতে হবে। বৃত্তের অন্তস্থ মানে বৃত্তের অন্তরে অবস্থিত। তাইলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এটা একটা বৃত্ত, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এর অন্তরে অবস্থিত। এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা হচ্ছে বৃত্তের অন্তস্থ, ত্রিভুজটা হচ্ছে বৃত্তের অন্তস্থ। তার মানে যে বৃত্তটার কথা এখানে বলা হচ্ছে সেই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, বুঝতে পারছেন? অঙ্কে চাইছে এটা কার ব্যাসার্ধ? এটা হচ্ছে এই পুরো বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। অঙ্কে চাইছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে সমবাহু ত্রিভুজটা এখানে দেখতে পাচ্ছেন না, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3a²/4, এটাই তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আপনার কি লাগবে? আপনার এই এ মানে বাহুর দৈর্ঘ্য, এই মানটা লাগবে। কিন্তু এই কোশ্চেনে এই সমবাহু ত্রিভুজ যেটা ভিতরে আছে এর বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটা কি? এই বৃত্তটা কি এই ত্রিভুজের পরিবৃত্ত না? তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ হয়, এই পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্রকে, এদিকে তাকান, এই এর সাহায্যে এই যে পরিবৃত্ত, এই যে বৃত্ত পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি মনে আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে a/√3। ঠিক আছে, এইখান থেকে আমরা এর মান বের করব। তাহলে a ইকুয়াল টু কি হবে? আর গুণ করলে r × √3। এই r এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, বলাই আছে এই বৃত্তের ব্যাসার্ধ r। তাহলে a ইকুয়াল টু r এর মান 6 × √3। এই যে এর মান বের করছি, এই এর মান এখন এখানে বসাই দিলেই আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3a²/4। এই √3 × a², এই মানে 6√3, তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে 4। তাহলে √3 এই স্কোয়ারটা এই স্কোয়ারটা 6 এর উপর আছে, √3 এর উপর আছে। 6 এর উপর স্কোয়ার মারলে 36, √3 এর উপর স্কোয়ার মারলে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 4। এই 4 দিয়ে 36 যাবে 9 বার। এই 3 আর 9 গুণ করলে 3 9 27, তার সাথে √3, তাহলে 27√3, এটাই আমাদের উত্তর। আপনারা কি বুঝছেন? কোশ্চেনটা কি বুঝছেন? দেখছেন, মানে ওই থিওরি ভালো করে যদি না জানেন, এই সূত্র না জানা থাকলে কিন্তু এই অঙ্কটা করা যাবে, টাফ হবে। একটু রেসপন্স করেন তো। না বুঝলে বলেন, আমি একটু পানির বিরতি দিলাম। না বুঝলে বলেন, আমি ট্রাই করবো, টেনশন করেন না। কোথায় বোঝেন না আমাকে একটু উল্লেখ করে দেন, আমি ট্রাই করবো আবার। আচ্ছা, সবাই বলছে বুঝছি, তার মানে বুঝছে সবাই, আশা করি বুঝছেন। এবার নেক্সট কি বলছে বলেন? একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চাইছে। একটা সমবাহু ত্রিভুজের দুইটা বৃত্ত হয়, একটা অন্তবৃত্ত, একটা পরিবৃত্ত। এই দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত অঙ্কে কি নির্ণয় করতে বলছে আগে আমরা বুঝি। এটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা হলো অন্তবৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। এই অন্তবৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে r1।
আর এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে R2। এই R1 আর R2 অনুপাত। তাহলে আমাকে বলেন সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত R1 আর R2 অনুপাত। এখন অন্তবৃত্তের সূত্র কি মনে আছে? অন্তবৃত্তের সূত্র হচ্ছে a/2√3। আর এই পরিবৃত্তের সূত্র কি? a/√3। এই যে অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, তার মানে অন্তবৃত্ত আগে থাকবে, পরিবৃত্ত পরে থাকবে। অন্তবৃত্ত উপরে, পরিবৃত্ত নিচে। a/2√3 ইন্টু উপরে যাবে √3, নিচে হচ্ছে a, এটা কাটা, √3 কাটা, উপরে কিছু নাই মানে 1, নিচে আছে কত 2, তার মানে 1/2 মানে 1:2। দেখছেন কত সহজ? সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে অন্তবৃত্তের সূত্র, পরিবৃত্তের সূত্র জানা থাকলে ভেরি ইজি। নেক্সট কি বলছে? বলছে একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। দেখেন একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে হলো এটা একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, এটা হলো অন্তবৃত্ত আর এটা হলো পরিবৃত্ত, এদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। এখন বৃত্তের ক্ষেত্রফল তো ভাইয়া, বৃত্তের এরিয়ার সূত্র তো আলাদা। বৃত্তের এরিয়া হচ্ছে πr²। তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ লাগে, এই যে πr², এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এই ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তাইলে আমাকে বলেন এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ R1, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে অঙ্কে চাইছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে অন্তবৃত্ত, এই অন্তবৃত্তের ক্ষেত্রফলকে এরিয়া 1 দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ, আর পরিবৃত্তের ক্ষেত্রফলকে এরিয়া 2। তাহলে পাই এরিয়া, এই অন্তবৃত্তের ব্যাসার্ধ যেহেতু R1, তাহলে এই অন্তর্বৃত্তের এরিয়া হবে πr²। একটু তাকান, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। যেহেতু উপরে অন্তবৃত্তের ক্ষেত্রফল, তাই উপরে πr²। কেন? কারণ অন্তবৃত্তের ব্যাসার্ধ যে R1 ধরছি। আর নিচে হবে πr²। কেন? কারণ নিচে হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল, আর পরিবৃত্তের ব্যাসার্ধ যেহেতু R2 ধরছি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এই পাই কাটা, তাহলে উপরে হচ্ছে R1, নিচে হচ্ছে R2, এই দুইজনের উপরে স্কোয়ার আছে, তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে আলটিমেটলি এই যে R1/R2 মানে এই দুইজনের ব্যাসার্ধের অনুপাত লাগবে। এই R1 হচ্ছে এইটার ব্যাসার্ধ, R2 হচ্ছে এটার ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধের অনুপাত কেমনে বের করব? এই যে ব্যাসার্ধের অনুপাত R1। আচ্ছা, R1 এর মান বসাই দেন। এই R1 মানে অন্তবৃত্ত, আর R1 এর মান হচ্ছে a/2√3, হ্যাঁ, আর R2 মানে হচ্ছে a/√3, তার উপর কিন্তু হোল স্কোয়ার আছে। আচ্ছা, এখন ভিতরের কাজ আগে করি। a/2√3 ইন্টু √3 ডিভাইডেড বাই a। এই যে √3 উপরে গেল, a, তার উপর হোল স্কোয়ার আছে। এই a কাটা, এই √3 কাটা, উপরে কিছু নেই মানে 1, নিচে হচ্ছে 2, 1/2, তার উপর স্কোয়ার। এই 1 এর স্কোয়ার করলে 1 হবে, 2 এর স্কোয়ার নিচে হবে 4, তো 1/4 মানে 1:4। আমার কথা কি বুঝছেন? তার মানে অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1:2, বাট ক্ষেত্রফলের অনুপাত 1:4। 1:2 কিভাবে? ডি নাম্বার অপশন কিভাবে দিলেন আপনারা সবাই? 1:2। আপনারা কি বোঝেন নাই? কোশ্চেনটা কি বোঝেন নাই? না বুঝলে প্রশ্ন করতে হবে। সবাই যে গণহারে এটা দিলেন কি কেন আমি বুঝলাম না। ও আগের প্রশ্নের উত্তর দিয়েছিল। আপনারা কি এই প্রশ্নে বোঝেন নাই ব্যাপারটা? ও ওটা আগেরটা, ঠিক আছে। দেখেন এই প্রশ্নটা দেখেন, ওকে 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 ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজ, আবারও সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 42 সেন্টিমিটার
এই 42 সেন্টিমিটার হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কোশ্চেনে বলছে এই ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল চাইছে, বুঝেন, এই ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। তার মানে এইটা একটা সমবাহু ত্রিভুজ, এই যে এই যে এই যে এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 42, এটা 42, এটা 42, এটা 42। এই অন্তবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে বলেন, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তো ভাইয়া পাই আর স্কোয়ার, একটু বলছেন। এই যে অন্তবৃত্ত, এর ক্ষেত্রফল তো ভাইয়া পাই আর স্কোয়ার। তার মানে এই অন্তবৃত্তের ক্ষেত্রফল আমাকে যদি বের করতে হয়, তাহলে এই অন্তবৃত্তের ব্যাসার্ধের মান লাগবে, আর এর মান। এই আর এর মানটা কোশ্চেনে দেওয়া নাই, এটা আগে বের করতে হবে। কিভাবে? ওই যে আর বের করার সূত্র, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু a/2√3। এর মান হচ্ছে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য 42 দেওয়া আছে, নিচে 2√3। এই 2 দিয়ে 42 যাবে 21 বার, তার মানে 21/√3। 21/√3, তার মানে আর এর মান হচ্ছে 21 ডিভাইডেড বাই √3। এই আর এর মান এখন এখানে বসাই দিব, দেখেন। তাহলে পাই ইন্টু আর এর মান 21/√3, তার উপর স্কোয়ার। ভাইয়া 21-এর স্কোয়ার না করে 21-কে 2 বার লেখেন, সহজ সরল হবেন না বেশি। হ্যাঁ, 21-কে 2 বার লেখেন, তাহলে কাটাকাটি সুবিধা হয়। আর √3 স্কোয়ার করলে 3, এই 3 দিয়ে এটা যাবে 7 বার। ওকে, তাহলে এই পায়ের মান কত জানেন? পায়ের ভ্যালু মনে আছে 22/7 কাছাকাছি। এই পায়ের ভ্যালু এখন বসাতে হবে, কারণ অপশনে তো পাই সহ নাই। তাহলে পায়ের কিছু একটা মান বসাতে হবে, আর পায়ের মান হচ্ছে 22/7, তাহলে এখানে বসাবো 22/7। 22/7 এক্স্যাক্টলি না, 22/7 কাছাকাছি। আর উপরে আছে 7 ইন্টু হচ্ছে 21, এই 7 আর 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 21, তাহলে 22 ইন্টু 21। 21-এর নাম তো পড়েন, 21 দুগুণী 42-এর 2 হাতে 4, 21 দুগুণী 42 আর 4 46, তাহলে 462। উত্তর হচ্ছে 462। যারা বলছেন শেষ করেন, আপনাদের ছুটি, আপনারা ঘুমান। অনলাইন ক্লাসে ছুটি লাগে? আপনারা বলেন তো, অনলাইন ক্লাসে কখনো ছুটি লাগে? এটা অটো ছুটি। হ্যাঁ, ক্যালকুলেশন বুঝছেন? ক্যালকুলেশন বুঝছেন? ক্যালকুলেশন না বুঝলে বলেন প্লিজ কাইন্ডলি, ক্যালকুলেশন বুঝছেন কিনা? ওকে, আচ্ছা, তাহলে সবাই বুঝছেন আশা করছি। নেক্সট আওয়ার থিওরি। তার মানে এখানেই আমরা পরিবৃত্ত অন্তবৃত্ত রিলেটেড গাণিতিক সমস্যাগুলো শেষ করছি। হ্যাঁ, আগামীকাল পরিবৃত্ত অন্তবৃত্ত মানে পরিকেন্দ্র অন্তকেন্দ্র ভরকেন্দ্র রিলেটেড আরো পড়ালেখা আছে। হ্যাঁ, এটার উপর পুরোটা ক্লোজ করে দিব আগামীকাল ত্রিভুজের মূল অংশটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নাই, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আপনাদেরকে আমি আবার বলছি, বেশি পড়ালেখা করার কোনো বিকল্প নাই। মানে অঙ্ক এরকম জিনিস না যে এলাম দেখলাম জয় করলাম, এরকম টাইপের উদ্দেশ্য নিয়ে যারা আসছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হওয়া খুব কঠিন। আমি ভাই এরকম শিক্ষক না যে আপনি আসবেন দেখবেন জয় করে নিয়ে চলে যাবেন, কারণ আমি নিজেই প্রচুর প্র্যাকটিস করি। মনে রাখার জন্য আমি নিজেই প্রচুর প্র্যাকটিস করি। তাহলে আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি তো আর ভুল পথে পরিচালিত করতে পারি না, বলতে পারি না আরে 3 মাসে আপনাকে আমি একদম হিরো বানাই দিব, সুপার হিরো বানাই দিব। এটা সম্ভব না। আপনাকে একটু সময় দিতে হবে, লেগে থাকতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, না বুঝলে আমি তো আসি, এক সময় দেখবেন যে আপনি গণিতে পাকা হয়ে গেছেন, দক্ষ হয়ে গেছেন, আর কিন্তু পড়াতে পারতেছেন। আমি বললাম বিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন, কিন্তু সময় দিতে হবে, সময় দেওয়া ছাড়া হবে না ভাই। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।